এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। চা চাষে সৌরশক্তিকে কাজে লাগাতে ইচ্ছুক ক্ষুদ্র চা চাষিরা। গাছে জল দিতে সেচের প্রয়োজনের ক্ষেত্রে এমন পরিকল্পনা। পাশাপাশি কমবে দূষণ, দাবি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির। কয়েক ঘন্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের ভুটকিরহাট এলাকায়। নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রাজগঞ্জ ব্লকের টাকিমারি এলাকায় বিজেপির পথ অবরোধ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এবার আসছে বিস্তারিত সংবাদে। চা চাষে এবারে সৌরশক্তিকে কাজে লাগাতে চান ক্ষুদ্র চা চাষিরা। চা গাছে জলসেচের প্রয়োজন। অধিকাংশ ক্ষেত্রেই ডিজেল চালিত যন্ত্রের মাধ্যমে চা গাছে জলসেচ করা হয়। তবে সৌরশক্তি কিংবা সোলার পাওয়ারের মাধ্যমে জল সেচ করা হলে খরচ কম হওয়ার পাশাপাশি দূষণও হবে না বলে দাবি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির। কেন সৌরচালিত বা সোলার সিস্টেমের মাধ্যমে জল সেচ প্রয়োজন তা নিয়ে বুধবার শহরের কদমতলার কনফারেন্স হলে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির এক কর্মশালা হয়ে গেল। সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান, একটি এনজিওর উপস্থিতিতে এই বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এনজিওর তত্ত্বাবধানে ভারতবর্ষে প্রথম কালিম্পং এবং জলপাইগুড়িতে সোলার পাওয়ারের মাধ্যমে জল সেচ প্রক্রিয়া চালু হচ্ছে। এখানে আজকে আমরা একটা স্বেচ্ছাসেবী একটা এনজিওর সাথে একটা এনজিওর নতুন প্রজেক্ট এসছে, সেটা হচ্ছে কি করে আমরা সৌরশক্তির ব্যবহার করে চা চাষে এটা কাজে লাগাতে পারি। এবং শুধু চা চাষ না, চায়ের সাথে জড়িত যারা যেরকম শ্রমিক বা বাড়ির লোকজন তারা কিভাবে এটাকে ইউজ করতে পারে সেই ব্যাপারে আজকে এখানে একটা কর্মশালার আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত ক্ষুদ্র চা চাষিরাই আছেন। এটা বেসিক্যালি এরা হচ্ছে আজকের দিনে আপনার জলসেচ করতে গেলে এটা ইরিগেশন, তাতে ডিজেলের প্রচুর খরচা। শুধু তাই না, ডিজেলের ফলে পরিবেশও নষ্ট হচ্ছে। ডিজেল যেমন আমরা ব্যবহার করলে যেমন পরিবেশ নষ্ট হয়, কেন সেখান থেকে কার্বন নিঃসরিত হয়। তো আমরা যদি এটা সোলার দিয়ে করি, হয়তো এককালীন ইনভেস্টমেন্ট বেশি, কিন্তু তাতে কিন্তু ভবিষ্যতের দিকে খরচা অনেক কম। তারপর আমরা যদি স্প্রে মেশিন, সেটা যদি ব্যাটারি চালিত জায়গায়, কেন আমাকে তাহলে ব্যাটারিটা যদি আমাকে চার্জ করতে হয়, ইলেকট্রিকের দরকার, সেখানে যদি আমরা সোলার দিয়ে করি তাহলে কিন্তু আমাদের অনেক খরচা কমে যাবে। আর একটা কথা, যে আজকাল এত পোকামাকড় বেড়ে গেছে যে আমাকে বাগানে কিন্তু ওষুধ মারতে হয়। ওষুধ মেরেও আমি পোকামাকড় কন্ট্রোল করতে পারছি না। কিন্তু সোলার ট্র্যাপার বলে এই কীটগুলোকে, এই যে পোকামাকড়গুলোকে কিন্তু আমরা ট্র্যাপ করতে পারি। ট্র্যাপ করে কিন্তু যদি আমরা ট্র্যাপ করি সোলার এর মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের যেমন ওষুধের খরচা কমে যাবে এবং মানুষ কিন্তু বিষমুক্ত চা পানেও কিন্তু উৎসাহিত হবে। সুতরাং সার্বিকভাবে নতুন টেকনোলজির দ্বারা সোলার কিন্তু ব্যবহার ভবিষ্যতে একদম আমাদেরকে করতেই হবে, আমরা অস্বীকার করতে পারবো না। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। কয়েক ঘন্টার ব্যবধানে স্বামী এবং স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের ভুটকিরহাট এলাকায়। দম্পতির নাম রমেশ মাহাতো, বয়স 25 বছর, এবং কাকুলি মাহাতো, বয়স 22 বছর। স্থানীয় সূত্রে খবর, প্রায় 1.5 বছর আগে রমেশ এবং কাকুলি প্রেম করে বিয়ে করেন। রমেশ ভুটকিরহাটে এক কাপড়ের দোকানে কাজ করতেন। একই বাড়িতে স্ত্রীকে নিয়ে আলাদা থাকতেন তার দাদা। যুবকের দাদা রাজেশ মাহাতো জানিয়েছেন, বুধবার সন্ধেবেলায় পার্শ্ববর্তী এক বিয়ে বাড়িতে যাবেন বলে তৈরি হচ্ছিলেন তারা। স্ত্রীকে সাজতে বলে রমেশ পাশের বাজারে যান উপহার আনতে। ফিরে এসে দেখেন ঘরের ভিতরে দরজা বন্ধ। দুই ভাই মিলে দরজা ভেঙে দেখেন রমেশের স্ত্রীর দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এদিকে স্ত্রীর মৃত্যুর পরে রমেশ বেপাত্তা হয়ে যায়। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আমি কি বলবো, আমি কাজের থেকে আসছি, আসার পর যাবে বিয়ে বাড়ি, তো ওরা রেডি হয়েছে,
ভাই আবার বললো যে আমি গিফট নিয়ে আসতেছি। গিফট নিয়ে আসার পরে বাড়ির মধ্যে তো কি হয়েছে বলতে পারবো না। আমিও চলে গেলাম দাড়ি কাটতে, আমি যাবো বিয়ে বাড়ি, আমি সেই দাড়ি খাড়িগুলো কাটিয়ে আসি। রাস্তায় ছিলাম, ওদের কি হয়েছে বলে দরজা বন্ধ করছে। পরে আমাকে ফোন করে বললো যে তাড়াতাড়ি আসো বাড়িতে। তা এসে দেখতেছি দরজা বন্ধ করে নিছে। আচ্ছা ভাই আমি দুজনে মিলে দরজা পুরো ভাঙছি। ভাঙার উপর থেকে নামানো হয়েছে। নামানোর পরে তারপরে দেখি ভাই তখনই বের হয়ে পালা গেছে। তারপরে তোকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বাস আজকে কোথায় পেলাম? আজকে সকালবেলায় বাগানে ওখানে দেখলাম যে ফাঁসি লাগাইছে। কি কারণ কিছু জানা গেছে? আরে কিছু না, মানে কিছু বলে না, কারণ সবাই রেডি হয়েছে যে বিয়ে বাড়ি যাবে। কোথায় বিয়ে হয়েছে? হাটতলায় পাশে? হ্যাঁ। কোন রকম আসেন না, সবাই রেডি হয়েছে। ভাই কি করতো? কাপড় দোকান থাকতো। কি নাম ভাই? রমেশ মাহাতো। আর বৌদির নাম? ভাই বউ? কাকলি। নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি নিয়ে রাজগঞ্জ ব্লকের টাকিমারি এলাকায় পথ অবরোধে সামিল বিজেপি। বৃহস্পতিবার রাজগঞ্জ উত্তর মণ্ডলের বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। পারিবারিক সূত্রে খবর, 12 বছরের নাবালিকা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, তার মা নেই। ঠাকুরদার বাড়িতেই থাকতো সে। গত 10 ডিসেম্বর সন্ধ্যাবেলায় ছাত্রী এলাকার এক বান্ধবীর বাড়ি থেকে ঠাকুরদার বাড়িতে ফিরছিল। পথে প্রতিবেশী কার্তিক রায় তাকে প্রলোভনের মধ্যে দিয়ে ফাঁকা জায়গায় নিয়ে যায়। ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। সেই সময় মেয়েটির আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। সুযোগ বুঝে অভিযুক্ত চম্পট দেয়। পরের দিন নাবালিকার পরিবারের পক্ষ থেকে ভোরের আলো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিন অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে টাকিমারিতে পথ অবরোধ করে বিজেপি যুব মোর্চা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত এবং বিশাল পুলিশ বাহিনী। অবশেষে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়। তবে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার না করা হলে আরো বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমাদের বিক্ষোভ হচ্ছে গত ডিসেম্বর মাসের 11 তারিখ এখানে এক নাবালিকা মেয়েটার নাম আমরা নিচ্ছি না, 70 বছরের বৃদ্ধ বয়স্ক লোক, তৃণমূলের দাপুটে নেতার পিতা ধরণীকান্ত রায় তাকে ধর্ষণ করে এবং বিভিন্ন বাবা কার্তিক রায় ওই ধরণী রায়ের পিতা কার্তিক রায় ওই মেয়েটিকে ধর্ষণ করে এবং নির্যাতন করে এবং এর আগেও নাকি বিভিন্ন সময় নিয়ে করতো। মেয়েটা ছোট মেয়ে, বলতে পারতো না। সেদিনটা প্রকাশ্যে আসে, আসার পরে ওনাদের পরিবারের পক্ষ থেকে থানায় এফআইআর করা হয়। কিন্তু আজ অবধি আমরা দেখতে পাচ্ছি বা এখানকার স্থানীয় লোকরা অভিযোগ, এখন অবধি আসামিকে অ্যারেস্ট করা হচ্ছে না। এটাই আমাদের মূল উদ্যোগ ব্যাপার যে ওই আসামিকে অতি সত্বর গ্রেপ্তার করা হোক এবং আইনগতভাবে সুবিচার যাতে পায় তার ব্যবস্থা করা হোক। এটা কবেকার ঘটনা? এটা ডিসেম্বর মাসের 11 তারিখে এফআইআর লঞ্চ হয়েছে। 10 তারিখ রাতের বিকালের ঘটনা, হয়তো বা দিনের ঘটনা, সন্ধ্যা 7টার ঘটনা। 11 তারিখে ডায়েরি করা হয়েছে, এখন অব্দি হয়নি। তার জন্যই আজকে আমাদের এই আন্দোলন, বিক্ষোভ প্রদর্শন। কোন জায়গার ঘটনা? টাকিমারি বাজারে, মাদ্রাদারি অঞ্চল। যাদের বিরুদ্ধে অভিযোগ তার বাড়ি কোথায়? পাশেই বাড়ি। লিখিত অভিযোগ করার পরেও না, গ্রেপ্তার হয়নি। কি চাইছেন আমরা? কি চাইবো? আমরা তো চাইছি সুবিচার পাক। কারণ আপনারা ভালো করে জানেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। যে রাজ্যে কোনো নারী তো দূরের কথা, কোনো শিশু বাচ্চারও সুরক্ষা নেই। আমাদের তো বলতে লজ্জা লাগে যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মহিলা, আজকে ওনাকে তো লজ্জায় পদত্যাগ করা উচিত। যে একটা নারী সুরক্ষিত নেই, একটি গ্রামের জায়গা, শহরের জায়গা তবু হয়, একটি গ্রামের মধ্যে একটা ছোট্ট দুধের শিশু, সেও সুরক্ষিত নয়। তা আমরা এ রাজ্যের প্রশাসন সম্বন্ধে কি বলবো? এই প্রশাসনও নিশ্চয়ই ওই দলদাসে পরিণত হয়েছে, নাহলে এতদিন অ্যারেস্ট হওয়ার কথা ছিল। এ বিষয়ে যুব তৃণমূল রাজগঞ্জ ব্লকের সভাপতি তুষার কান্তি দত্ত জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। দেখুন, আমাকে এখন এটা খোঁজ নিয়ে দেখতে হবে। যদি কোনো ধর্ষণ কাণ্ড হয়ে থাকে, সেটা কোনো পার্টিগত ব্যাপার নাই, আইনের পথে চলবে। যারাই অভিযুক্ত থাকুক না কেন, তাদের সঠিক বিচার হবে। প্রশাসনের সাথে কথা বলবেন এই বিষয়ে? অবশ্যই কথা বলবো। যে একটা ধর্ষণের মতো কাণ্ড যদি সত্যি ঘটনা ঘটে থাকে, যদি কাউকে ফাঁসানোর অভিযোগ, ফাঁসানোর যাতে দূরভিসন্ধি না থাকে, যদি প্রকৃত ঘটনা ঘটে থাকে,
তাহলে অবশ্যই আইন আইনের মতো চলবে। বর্ষবরণ উৎসবের আগে বড়সড় সাফল্য জলপাইগুড়ির আবগারি দপ্তরের। বুধবার শহর লাগোয়া একাধিক চা বাগানের হাড়িয়া এবং চোলাই তৈরির থেকে অভিযান চালায় আবগারি দপ্তরের অফিসার এবং কর্মীরা। বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হাড়িয়া এবং চুল্লু নষ্ট করে দেওয়া হয়। আবগারি দপ্তর সূত্রে খবর, কোতোয়ালি থানার অন্তর্গত ডেঙ্গুয়াঝাড়, রংধামলি, নয়নতারা, ভান্টিগুড়ি সহ একাধিক চা বাগানে এই অভিযান চালানো হয়েছে। তৈরি করা প্রায় 50 লিটার চোলাই মদ নষ্ট করা হয়। অন্যদিকে চোলাই এবং হাড়িয়া বানানোর 600 লিটারের ফার্মেন্টেড ওয়াশও নষ্ট করে দেওয়া হলো। এছাড়া নেশার সামগ্রী তৈরি করা 350 লিটার কাঁচা সামগ্রী, 700 কেজি গুড় এবং হাড়িয়া মজুত করার একাধিক হাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। একাধিক দাবি তুলে উত্তরকন্যা অভিযানে নামল নর্থ বেঙ্গল বাস ফোর এবং হরিজন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উত্তরবঙ্গের 8টি জেলার সাফাই কর্মীরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে জমায়েত হয়ে পদযাত্রা করে সব জেলা থেকে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেন। বুধবার কোচবিহার থেকে আসা পদযাত্রাটি আলিপুরদুয়ার ফালাকাটা হয়ে জলপাইগুড়ির পাহাড়পুরের জাতীয় সড়কে গিয়ে পৌঁছয়। এরপরেই জলপাইগুড়ির সদস্যরা একজোট হয়ে ফাটাপুকুরের উদ্দেশ্যে রওনা দিলেন। ফাটাপুকুরে রাত্রি যাপন করে শুক্রবার হরিচন্দ্রের সামাজিক উন্নয়নের জন্য উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেবেন তারা। আন্দোলনকারীদের দাবি, অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে, হরিজন দলিত সাফাই কর্মীদের সামাজিক উন্নতি, উত্তরাধিকার সূত্রে মৃত সাফাই কর্মীর পরিবারের সদস্যদের চাকরি সহ মোট 22 দফা দাবি তোলা হয়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে গৌতম বাসফোর জানিয়েছেন, তাদের সামাজিক উন্নতি চাই। একাধিক দাবি নিয়ে এই উত্তরকন্যা অভিযান। জলপাইগুড়ি থেকে উত্তরকন্যা যাচ্ছি আমরা। এই পদযাত্রা কোচবিহারে 26 ডিসেম্বর শুরু করেছিলাম, আলিপুর জেলা হয়ে জলপাইগুড়ি জেলার ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি হয়ে এখন আমরা জলপাইগুড়ি পাহাড়পুরে এসেছি। আগামী কর্মসূচি আমাদের উত্তরকন্যা পর্যন্ত যাওয়া। আমাদের তো দলিত হরিজন সাফাই কর্মী সমাজ, এই সমাজের মূলত 22টি সমস্যা রয়েছে। এই 22টি সমস্যার সমাধানের জন্য আমরা মূল দাবি হিসাবে এখন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সহ আলোচনা এবং আমাদের দলিত হরিজন সাফাই কর্মীর সার্বিক উন্নয়নের জন্য যে 22টি সমস্যা রয়েছে সেই সমস্যাটা সমাধানের জন্য আমরা দরবার করার জন্য উত্তরকন্যায় যাচ্ছি। কি সমস্যা রয়েছে? এরকম বহুরূপ সমস্যা রয়েছে। আমরা নর্থ বেঙ্গলে পর্ষদ ঘোষণা থেকে বঞ্চিত, আমাদের সাফাইওয়ালারা ন্যায্য বেতন পাচ্ছেন না, আমাদের সাফাই কর্মী যারা মারা যাচ্ছেন তাদের পুত্ররা উত্তরাধিকারী সূত্রে চাকরি পাচ্ছেন না, আমাদের একলব্য মডেল স্কুলের মতন মডেল স্কুল প্রতিষ্ঠা হচ্ছে না, আমাদের জমির পাট্টা প্রদান করা হচ্ছে না। আমাদের এই বহুটি দাবি রয়েছে 22টি। সেই 22টি দাবি সম্মুখে রেখে আমরা জানাতে চাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নিকট। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই বিষয়গুলো জানেন না। উনি যদি নিশ্চয়ই এই বিষয়গুলো জানেন তাহলে আমরা উন্নয়ন পর্ষদ পাবো। আগামী দিনে যে আমাদের 22টি সমস্যার সমাধান উনি করতে পারবেন বলে আমরা আশাবাদী। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। যথাযোগ্য মর্যাদায় পালিত হল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। বৃহস্পতিবার কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। শহরের থানা মোড়ে জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব ভবনে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটিকে স্মরণ করলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের নেতাকর্মীরা। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা কংগ্রেসের সহ সভাপতি সুভাষ বক্সী। এছাড়াও কংগ্রেসের বর্ষিয়ান নেতা উমেশ শর্মা উপস্থিত ছিলেন। শহীদ বেদিতে মাল্যদানের পাশাপাশি দিনটির তাৎপর্য নিয়ে উপস্থিত কংগ্রেস নেতৃত্বরা বিস্তারিত আলোচনা করলেন। আজ 28শে ডিসেম্বর, আজ থেকে 138 বছর আগে ভারতবর্ষের বুকে যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করেছিল তার নাম জাতীয় কংগ্রেস। এই দলটি স্বাধীনতার আগের থেকে, যেমন প্রাক স্বাধীনতা সময়ে দেশবাসীর কাজে দেশবাসীকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীনতার স্বাদ দেবার জন্য নিজেদেরকে নিয়োজিত করেছিল, পরবর্তীতে স্বাধীনতার পরেও দেশ গঠনে একইভাবে নিজেদেরকে নিয়োজিত করে দেশকে একটা উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে চিরাচরিতভাবে এই দিনটিকে অত্যন্ত আড়ম্বরের সাথে আপামর কংগ্রেস কর্মীরা সারা ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে থাকে। জলপাইগুড়িও তার ব্যতিক্রম নয়। প্রত্যেক বছর এই দিনটিকে যথাযোগ্য মর্যাদা ও আড়ম্বরের সাথে আমরা পালন করে থাকি।
সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জেলা কংগ্রেসের বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে। জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি জেলা কার্যালয় রাজীব ভবন থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের সমাজপাড়া, দিনবাজার, বেগুনটারি, কদমতলা থানা এলাকা হয়ে ফের রাজীব ভবনে এসেই শেষ হয়। অসংখ্য ঢাকের সমাগম ছিল এই শোভাযাত্রায়। জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কংগ্রেসের নেতা এবং কর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটিতে কয়েক শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন বলে খবর। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। এআইডিএসওর ৭০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়ে গেল। প্রকাশ্য সভার শুরুতেই সংগঠনের পতাকা এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সভার কাজ শুরু হয়। সভায় বিভিন্ন দাবি দাওয়া ছাড়াও এআইডিএসওর প্রতিষ্ঠা দিবসের বিষয়ে তাৎপর্যভাবে বক্তব্য রাখলেন নেতৃত্বরা। এদিনের প্রকাশ্য সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য শাহরিয়ার আলম, জেলা সম্পাদক কুনাল রায়, শুভজিৎ রায় প্রমুখ। ছাত্র সংগঠন এআইডিএসওর জলপাইগুড়ি শহর লোকালের পক্ষ থেকে আজকে 28 ডিসেম্বর এআইডিএসওর ৭০তম প্রতিষ্ঠা দিবস আমরা কদমতলা মোড়ে সভা করে পালন করছি। মূলত কি দাবি আপনাদের? আমাদের দাবি জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা, এবং এই দাবি আমরা তুলছি, ব্যাপারটা এমন নয়। আমরা শিক্ষা সংস্কৃতি বঞ্চিত রক্ষার যে আন্দোলন চালাচ্ছি, এ লড়াই আমরা শুরু করিনি। এই লড়াই ভগৎ সিং ক্ষুদিরামের আমল থেকে শুরু হয়েছে। আমরা তার উত্তরাধিকার সূত্রে এই লড়াই চালিয়ে যাচ্ছি, এবং আজকে বিশ্বব্যাপী প্যালেস্তাইনের ওপর ইসরায়েলের যে গণহত্যা চলছে, এবং এই বছরটি কমরেড লেনিনের প্রয়াণ শতবর্ষ। যে লেনিন দেখিয়েছিলেন যে আজকের পুঁজিবাদ নিশ্চিতভাবে যুদ্ধের জন্ম দেয়। যে লেনিন, যার বই পড়ছিলেন ভগৎ সিং ফাঁসির মঞ্চে যাওয়ার আগে, লেনিনের আজকে এই প্রয়াণ শতবর্ষ, এবং তার চিন্তা যে কতটা বিজ্ঞানসম্মত, কতটা বাস্তব, তা আজকে আমরা প্রত্যেক উপলব্ধি করছি। আজকে আমরা সমস্ত দেশের মানুষকে ইসরায়েল কর্তৃক প্যালেস্তাইনের উপর যে হানাদারি, এর বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার আন্দোলনকে বেগবান করার জন্য আজকের এই প্রকাশ্য সভায় আমরা আহ্বান। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে 7 দফা দাবি নিয়ে বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী কলোনি স্থিত বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করা হলো। উপস্থিত ছিলেন ইউনিয়নের জেলা সভাপতি কৃষ্ণ সেন, সম্পাদক রজনী রায়, মিন্টু নন্দী সহ বিদ্যুৎ সহায়ক কর্মীরা। ইউনিয়নের জেলা সভাপতি কৃষ্ণ সেন অভিযোগের সুরে বলেন, প্রত্যেক মাসে বিদ্যুৎ কর্মীদের মজুরি থেকে ইএসআই বাবদ টাকা কেটে নেওয়া হলেও ইএসআই এর সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি বিদ্যুৎ সহায়ক কর্মীরা পাচ্ছেন না। আরও অভিযোগ, কাজ করছেন কিন্তু তাদের ডিপার্টমেন্টের কোনো আইডেন্টিটি কার্ড নেই, ফলে বিভিন্ন সময় তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও স্মার্ট মিটার বেসরকারি মালিকদের মুনাফার জন্য লাগানো হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ বলেও অভিযোগ করেছেন তারা। বিদ্যুৎ সহায়ক কর্মীদের ইউনিয়নে আমরা ইতিমধ্যে 3টা স্মারকলিপি প্রদান করেছিলাম। এখানটায় একটা ইএসআই ঠিকঠাক করার জন্য, সমস্ত শ্রমিকের পিএফের নাম নথিভুক্ত করবার জন্য। 2023 সালের জানুয়ারি মাসে একটা সার্কুলার বের হয়েছিল, যেই সার্কুলার অনুযায়ী যা বেতন, সেই বেতনটা হচ্ছে আজকে আরেকটা জানুয়ারি আসতে শুরু করবে। সেই জানুয়ারি আসার পরে 1 বছর ধরে যে বেতনটা বৃদ্ধি করা হয়েছে, সেই বেতন এখনো পর্যন্ত সব শ্রমিকরা পাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ইএসআই কার্ড পয়সা কাটে নিচ্ছে, ইএসআই থেকে সমস্ত শ্রমিকের পয়সা কেটে নিচ্ছে, কিন্তু ইএসআই যে একটা কার্ড পাওয়া যায়, যে কার্ডের মধ্য দিয়ে তার পরিবারের সমস্ত সদস্যদের নাম, ছবি সবটা থাকবে, সমস্ত ডিটেলস থাকবে, সেটা যে পাওয়া যায় সেই ছবি এইখান থেকে তারা দিচ্ছে না। ফলে ইএসআই সুযোগ সুবিধা, টাকা কেটে নেওয়া সত্ত্বেও ইএসআই সুযোগ সুবিধার থেকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে। ফলে এরা কাজ করতে গিয়ে যেমন আক্রান্ত সমস্যায় পড়ছে, বাড়ির পরিবার বা তাদের নিজেদের অসুস্থ হলে পরে তাদের এই বেতন, যে বেতন দিয়ে তারা
হাজিরা পায় সেই বেতন দিয়ে তাদের সংসার চলে না। তারপর যখন এই ট্রিটমেন্ট করতে হচ্ছে তখন হচ্ছে তারা সমস্যার মধ্যে পড়ছে। ফলে আমরা এখানে প্রশাসনকে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে এরা আজকে বিদ্যুৎ দপ্তরের কর্মী, কিন্তু বিদ্যুৎ দপ্তরের থেকে কোনো রকম কার্ড, আইডেন্টি কার্ড তাদেরকে দেওয়া হচ্ছে না। তারা যখন দূর দূরান্তে কাজ করতে যাচ্ছে, রাত্রিবেলায় কাজ করতে যাচ্ছে, এবার অনেক সময় বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হচ্ছে। ফলে আইডেন্টি কার্ড দিতে হবে, এই দাবি হচ্ছে আমরা এখানে রেখেছি। এই সমস্ত দাবি নিয়ে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সাত সকালে চা বাগান সংলগ্ন জনবস্তি এলাকা থেকে পূর্ণবয়স্ক চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মেডেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম বাতাবাড়ি এলাকায়। বৃহস্পতিবার সকালবেলায় স্থানীয়রা এলাকার এক ফাঁকা জায়গায় ওই চিতাবাঘের দেহ দেখতে পান। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডেও। সেখান থেকে বনকর্মীরা এসে চিতার দেহ উদ্ধার করে নিয়ে যান। চিতাবাঘটির পেটে এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে। উল্লেখ্য, পশ্চিম বাতাবাড়ি এলাকাটির পাশেই রয়েছে বাতাবাড়ি চা বাগান। জনগণের অনুমান ওই বাগানেই ছিল চিতা। এর আগেও রাতের অন্ধকারে এলাকায় চিতাবাঘ এসে ছাগল মুরগি তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ। অপরদিকে খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানিয়েছেন, চিতাবাঘটির দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে। মেলা প্রায় 11:15 পর্যন্ত অনুপস্থিত অফিসের প্রায় অর্ধেক সরকারি কর্মচারী। বৃহস্পতিবার এমনই কর্মসংস্কৃতির ছবি দেখা মিলল জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতে। তবে এই চিত্র শুধু আজকের নয়, দীর্ঘদিন থেকেই কর্মীরা সময় মতো অফিসে আসেন না বলে অভিযোগ। এদিকে কর্মচারীদের সময় মতো অফিসে না আসার কারণে সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে তা এক প্রকার মেনে নিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান। তাদের আশ্বাস, এই বিষয়ে কর্মচারীদের সঙ্গে তারা কথা বলবেন। খড়িয়া গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর, ক্যাজুয়াল এবং পার্মানেন্ট মিলিয়ে মোট 10 জন কর্মচারী রয়েছেন অফিসে। বৃহস্পতিবার বেলা 11:30টার মধ্যে 2 জন সরকারি কর্মী এবং 2 জন ক্যাজুয়াল কর্মী অফিসে উপস্থিত থাকলেন, কিন্তু বাকিরা অনুপস্থিত। তবে এক্ষেত্রে আরো 2 জন ফিল্ডে রয়েছেন বলে জানান উপপ্রধান মনোজ ঘোষ। অর্থাৎ বাকি 4 জন সরকারি কর্মী প্রায় 12টা পর্যন্ত অফিসে অনুপস্থিত। আমাদের তো এনএস এক্সিকিউটিভ আগে চলে যাচ্ছে, আর বাদ বাকি 2 জন ফিল্ডে গেছে, আর একজন ক্যাজুয়াল স্টাফ এখন আসলো, দেখতে পারলেন। আমরা তো পাবলিকের পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। যে আমরা যেহেতু জনপ্রতিনিধি, পাবলিকের পরিষেবা আমরা 100% দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু 11টার আগে অফিসে চলে আসি। মানে হয়তো কোনো কাজ ছাড়া আমি 11:15টার দিকেই অফিসে আসার চেষ্টা করি, কারণ আমরা কিন্তু মানে যেহেতু জনপ্রতিনিধি, পাবলিকের পরিষেবা 100% দেওয়ার চেষ্টা করছি। কিন্তু সরকারি কর্মচারীরা যেটা অভিযোগ উঠে আসছে, এবং আজকেও দেখা গেল যে 11টা বেজে গেল কিন্তু সেটা তো স্টাফ ছিলেন আজকে, কেন হচ্ছে এটা? এটা তো এখন কি করে বলবো বলুন তো। এখন অফিসের স্টাফ পাবলিকের সাথে 2-1 জন দেখতে পারলেন তো আছে, আমাদের ক্যাজুয়াল স্টাফ লিখে দিল ফর্ম। এখন তারা, আমরা অফিস থেকে প্রধান উপপ্রধানরা আমরা বলেছি, বারবার বলেছি যে অফিসে 11টার আগে ঢুকতে হবে, 10:30টা থেকে 11:15টার মধ্যে ঢুকতে হবে। হ্যাঁ, আজকে বুধবারে করে আজকে সিলকার সার্টিফিকেট না, উনি হয়তো কাজ লক্ষ্মীর ভান্ডার কাজ সার্টিফিকেট জমা দিতে এসছে, এখন আসেনি কি কারণে ওই স্টাফ না। এখন তো লক্ষ্মীর ভান্ডার ওটা জমা হয় না, ওটা শিলু কাস্টের একটা কাজ সার্টিফিকেট জমা নেয়। আর লক্ষ্মীর ভান্ডারের জন্য যদি পোর্টাল খোলা থাকে, আমাদের সহায়ক স্যার দেখেন, সে কী কারণে আসেনি বলতে পারবো না। কিন্তু আমরা বারবার বলেছি যে টাইম মতো অফিসে আসুক, আমরা হলো পাবলিকের সার্ভেন্ট, পাবলিকের যত পরিষেবা দেবো, পাবলিকে আসার আগে আমাদের আগে এসে বসে থাকতে হবে। এখন এটা আমাদের কাছে অভিযোগ আছে, সময় মতো আসছেন না, ঠিক আছে। এখন আমাদের এনএস এক্সিকিউটিভ কিন্তু সময় মতো আসে, বাকিরাও আসে, কেউ কেউ ফিল্ডে যায়, কিন্তু মানে 2-1 জন বাদ দিয়ে আসে সব। টোটাল এখন 10 জন ক্যাজুয়াল পার্মানেন্ট মিলে 10 জন ফিল্ডে আছে, বলছেন ফিল্ডে 2 জন আছে। তার মানে 8 জন তো আপনার এখানে থাকার কথা। এই 8 জন থাকার কথা, এখন আছে কজন? এখন আপনি দেখতে বললেন 3 জন আছে, তার মানে 5 জনই নেই। না, সে তো মুখ্যমন্ত্রী বলেছে, আমরা বারংবার
আমরা বারংবার চেষ্টা করছি যাতে পাবলিক পরিষেবা পায়। মুখ্যমন্ত্রী বারবার বলছে আমরা কিন্তু মানে জেরক্স পর্যন্ত বাইরে করতে না করছে, জেরক্সের পরিষেবাও কিন্তু আমাদের বিনা পয়সা ফ্রিতে দেওয়ার কথা বলেছে মুখ্যমন্ত্রী। আমরা সেটাও বদ্ধপরিকর। আমি উপপ্রধান সাহেব হিসাবে বলছি যে আমি 11টার সময় চলে আসি, কাউকে এখান থেকে ঘুরে যেতে দেই না, বসিয়ে রাখি। যদি আমাদের প্রধান ম্যাম মহিলা তো তা প্রধানের বাড়িতেও লোকে সই করাতে যায়, তা ওর জন্য প্রধানের আসতে হয়তো একটু দেরি চলে আসছে আজকে। এই যে 5 জন আসেনি তারা তো সুস্থ? হ্যাঁ, তারাও সুস্থ, খালি সময় আসে। এখন দেখুন, কেউ তো কোনোদিন 11টায় আসে, কেউ 11:30টায় আসে, কেউ আরেকটু লেটে আসে। আমরা প্রশ্ন করলে তো বলে জ্যাম ছিল, টোটো পাইনি, বিভিন্ন রকম। প্রায় বাসতে চললো, তাহলে এখন অবধি তো তারা এসে পৌঁছলো না। এখন সেটা বলতে পারছি না, কি কারণে আটকা পড়ছে সেটা বলতে পারছি না। এ বিষয়ে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কানন অধিকারী জানান, স্টাফ অনুপস্থিতি থাকার বিষয়টি বুধবার একজন উপভোক্তা ফোন করে জানান। তিনি অফিসে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে যান। কর্মচারীরা সময় মতো অফিসে না আসার কারণে তাদের কথা শুনতে হচ্ছে। ওই লক্ষ্মী ভান্ডারের 5 টাকা করে পাই, তো ছুটুর কার্ডটা জমা দিলে বলে 1000 টাকা করে দিবে, ওইটার জন্য ওগুলা ফর্ম জমা দিব। কতক্ষণ আগে এসছেন? এই তো কিছুক্ষণ হলো, আধা ঘন্টা হলো। কথা হলো এখানে স্টাফের সাথে? না, এরা তো বলতেছে ওরা ম্যাডাম আসবে তারপরে। স্টাফ নেই এখানে? তাই কতক্ষণ ধরে ওয়েট করছেন? কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। কি নাম আপনার? কবিতা রায়। কবিতা রায়। কোথায় বাড়ি? ওরা নাজিরপাড়া, দক্ষিণ নাজিরপাড়া। আজকে এসছেন না এর আগে এসেছিলেন? এর আগেও আসছিলাম, এর আগে আসছিলাম তখন ওই চিটুর কাটার ফর্মটা জমা দিয়েছিলাম, চিটুর কাটা ছিল না, ওইটা চিটুর কাটা পরে বের হয়েছে, নেওয়ার জন্য আসছে। নিচে তো তখন থেকে আর এসে তো করিনি। সবাই বলতেছে যে লক্ষ্মীর ভান্ডারে চিটুর কাটা জমা দিলে পরে 1000 টাকা করে দিবে। এই যে আপনি পেলেন না, এটা অসুবিধা হচ্ছে? স্টাফ যে নেই এখন অসুবিধা হচ্ছে আপনার? না, আমি একটু কাজে যাব তো, তার অপেক্ষা করতে হচ্ছে আপনাকে। হ্যাঁ, আমরা তো বলি, আমরা ডেকে স্টাফদেরকে বলি টাইমলি আসার জন্য। ওনারা বলেন যে কেউ হয়তো ট্রেনের থাকে, জ্যাম থাকে, আসতে পারে না, হয়তো অনেকে ব্লকে যায়, এভাবেও বলে। এটাই তো কালকে আমি একটা ফোন পাইলাম, আমরা তো মিটিংয়ে ছিলাম, তখন বললো যে কেএসসির জন্য আসছে, উনি নাকি অনেকক্ষণ দাঁড়াই ছিল, তারপরে ঘুরে চলে গেছে। এই নিয়ে আমাকে ছিল না। তারপরে আজকে দেখি, আমরা আজকে আবার ডাকবো, ওদেরকে বলবো ওদের টাইমলি আসার জন্য। এখনো দেখা যাচ্ছে আজকে হ্যাঁ কিন্তু অধিকাংশ ফাঁকা, 12টা অবধি কিন্তু প্রায় 12টা পর্যন্ত অনেকেই আসে। আমাদের আসছে, অনেকে এসছেন, অনেকে দাঁড়িয়ে আছেন। এক্সিকিউটিভ, তারপরে আমাদের এনএস, 3 জন, প্রায় 3 জন এসছেন। এনারা প্রতিদিনে ওরা তাড়াতাড়ি আসেন। 5 জন নেই কিন্তু এখনো পর্যন্ত। দেখি আসুক, তারপরে আমরা বসি নিয়ে আবার আজকেও বলবো আমরা। পাবলিকের যে অসুবিধা হচ্ছে সেটা তো মানছেন আপনারা? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে। তারা আমাদেরকেও বলে, পাবলিকরাও বলে আমাদের যে স্টাফরা এখনো আসেনি, আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। আপনাদেরও তো কথা শুনতে হয়। হ্যাঁ, আমাদের কথা শুনতে হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। চা চাষে সৌরশক্তিকে কাজে লাগাতে ইচ্ছুক ক্ষুদ্র চা চাষিরা। গাছে জল দিতে সেচের প্রয়োজনের ক্ষেত্রে এমন পরিকল্পনা। পাশাপাশি কমবে দূষণ, দাবি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির। কয়েক ঘন্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের ভুটকির হাট এলাকায়। নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রাজগঞ্জ ব্লকের টাকিমারি এলাকায় বিজেপির পথ অবরোধ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।